তো বর্তমানে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা যদি আমরা একটু জুম করে বড় করে দেখি, তাহলে দেখতে পাবো এই কর্মসংস্থান পত্রিকাটি কত তারিখের কর্মসংস্থান। তো আপনারা দেখুন, আমি একটু জুম করে বড় করে দিলাম। তো এখানে জুম করে বড় করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছি যে এই কর্মসংস্থান পত্রিকাটা কিন্তু 23 মার্চ 2024, অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। 23 তারিখ, মার্চ মাসের 23 তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো আমরা এই কর্মসংস্থান পত্রিকা থেকে দেখব একসেট প্রশ্নের সমাধান, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। তো চলুন, এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের একসেট প্রশ্নের সমাধান। কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আমরা সরাসরি চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমরা একটি প্র্যাকটিস সেটে চলে এসেছি। তো আজকের এই প্র্যাকটিস সেটটা মূলত আমরা একটু যদি জুম করে বড় করে দেখি, তাহলে দেখতেই পাবো যে এটি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, যেটি কিন্তু আপনারা এখনও পর্যন্ত আবেদন করছেন সেই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র। তো আমরা যদি একটু জুম করে বড় করে দেখি, তাহলে দেখতেই পাবো যে এখানে আছে লেখা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল। তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এখানে আমরা আজকে সমাধান করব। তো আমরা এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেটটা সমাধান করার আগে এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু দেখে নেব, কারণ যে কোনো পরীক্ষার আগে সিলেবাস একটি গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা এই পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার যে প্রশ্নপত্র দেখব, তার আগে এখানে কি লেখা আছে আমরা এই কলমটা একটু পড়ে নেব। তো চলুন দেখে নিই এখানে কি লেখা আছে। তো দেখুন, এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে 11,749 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। তো দেখুন, এখানে কিন্তু মোট ভ্যাকান্সি 11,749 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু বলেছে 5 এপ্রিল, অর্থাৎ এখন কিন্তু মার্চ মাসের 22 তারিখ। তো এখনও কিন্তু আপনার সামনে আরও কিছুদিন সময় আছে হাতে। যারা এখনও পর্যন্ত ফর্ম পূরণ করেননি বা দরখাস্ত করেননি, তারা কিন্তু অবশ্যই দরখাস্ত করে ফেলুন। তো আমরা দেখব পরে কি লেখা আছে। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার থেকে এই পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে। তো এখানে একটি লিখিত পরীক্ষা হবে মানে এখানে পাশ করা কিন্তু যথেষ্ট টাফ হয়ে যাবে, কারণ এখানে যদি একটা লিখিত পরীক্ষা হয় তা কাট অফ মার্ক বেশি যাবে। তো এই পরীক্ষায় 85 নম্বরের 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। কয়ের দাগে আছে দেখুন, জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ, এতে থাকবে কিন্তু 25 নম্বর, অর্থাৎ জেনারেল স্টাডিসে থাকবে কিন্তু 25 নম্বর। এই 25 নম্বর কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। এরপরে থাকবে দেখুন ইংরেজিতে 10 নম্বর, আর এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে 25 নম্বর, আর রিজনিংয়ে ও লজিক্যাল অ্যানালিসিসে থাকবে কিন্তু 25 নম্বর। তো এখানে অঙ্কে থাকবে 25 নম্বর এবং রিজনিংয়ে থাকবে কিন্তু 25 নম্বর। সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। দেখুন, 4টি প্রশ্ন ভুল হলে কিন্তু 1 নম্বর আপনার কাটা যাবে। প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। এই পদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন কর্মসংস্থান পত্রিকার সহ সম্পাদক রঞ্জিত ঘোষ। তো এই রঞ্জিত স্যারের কিন্তু অনেক প্র্যাকটিস সেট আমরা দেখেছি। আমরা আজকের এই প্র্যাকটিস সেটটা দেখব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল জন্য কিন্তু যে প্র্যাকটিস সেটটা আজকে তৈরি হয়েছে, কর্মসংস্থান পত্রিকায় দিয়েছে, আমরা সেটা দেখব। তো চলুন চলে যাই রঞ্জিত স্যারের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্রের প্র্যাকটিস সেট। আমরা চলে এলাম মূল প্রশ্নে। তো এখানে আমরা একটু যদি জুম করে বড় করি, তাহলে দেখতেই পাবো যে একের দাগের প্রশ্ন কি আছে। তো একের দাগের প্রশ্ন আছে দেখুন, মেটুর বাঁধ তৈরি হয়েছে নিচের কোন নদীর উপর? সোন নদী, কাবেরী নদী, চম্বল নদী, ব্রহ্মপুত্র নদী। তো কোন নদীর উপরে মেটুর বাঁধ তৈরি হয়েছে? তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কিন্তু একের বিদ্যাগ কিন্তু এর সঠিক উত্তর। কাবেরী নদীর উপরে কিন্তু মেটুর বাঁধ তৈরি হয়েছে। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন দেখব, শুক্র গ্রহ নিচের কোনটিতে পরিপূর্ণ? তো এখানে আছে মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন, আর আছে কার্বন ডাই অক্সাইড। তো দুয়ের দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু শুক্র গ্রহ কিন্তু কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ। দ্বিত দেখাবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা তিনের দাগের প্রশ্নে। ক্যালিসেটা নিচের কোন গ্রহের উপগ্রহ? সুন্দর প্রশ্ন। ক্যালিসেটা এটা নিচের কোন গ্রহের উপগ্রহ? ইউরেনাস, নেপচুন, বৃহস্পতি, মঙ্গল। তো এখানে তিনের দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বৃহস্পতির উপগ্রহের নাম কিন্তু ক্যালিসেটা। আমরা চলে যাব 4 দাগের প্রশ্নে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? 1972, 1982, 1984, 1992। তো 4 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 4 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1972 সালে কিন্তু বন্যপ্রাণী আইন সংরক্ষণ চালু হয়, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর 1972 সালে। তো আমরা চলে যাব 5 দাগের প্রশ্নে, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 5 দাগে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 14 বছরের কম বয়সী শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? 17, 23, 24, 32। এখানে 5 দাগের সঠিক উত্তর কি হবে? তো এই 5 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 24 নম্বর ধারায়, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর 24 নম্বর ধারায়। আমরা চলে যাব সিদ্ধাগের আমরা চলে যাব 6 দাগের প্রশ্নে। সেন্ট্রাল ইনস্টিটিউট ফর
কটন রিসার্চ অবস্থিত নিচের কোথায়? সুরাত, নাগপুর, আহমেদাবাদ আর ইন্দোরে। তো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ এটি কোথায় অবস্থিত? তো এখানে 6 দাগের সঠিক উত্তর হবে কিন্তু নাগপুরে অবস্থিত। বিদ্যাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো 7 দাগের প্রশ্নে। নিচের কোনটি ভারতে পরোক্ষ কর? মূলধন লাভ কর, তারপরে কর্পোরেশন ট্যাক্স, পণ্য ও পরিষেবা কর, আয়কর। তো এখানে 7 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর 7 দাগের সঠিক উত্তর হবে কিন্তু পণ্য ও পরিষেবা কর কিন্তু ভারতের পরোক্ষ কর। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। 8 দাগের প্রশ্ন আছে ভারতের কোন রাজ্যে লোকসভা আসন সংখ্যা সব থেকে বেশি? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট। তো এটার উত্তর অবশ্যই আপনারা সবাই জানেন। তো 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু উত্তরপ্রদেশ। বিদ্যাক হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে, 9 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো 9 দাগের প্রশ্ন কি আছে আমরা একটু দেখবো। তো 9 দাগের প্রশ্ন আছে দেখুন, দুধের সাদা রঙের কারণ নিচের কোনটির জন্য? ল্যাকটোজ, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ক্যাসেন। তো এখানে 9 দাগের সঠিক উত্তর কি হবে? তো 9 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, ক্যাসেন কিন্তু এর সঠিক উত্তর। দুধের সাদা রঙের কারণ হচ্ছে ক্যাসেন। আমরা চলে যাব 10 দাগের প্রশ্নে। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমে গেলে নিচের কোনটি সম্ভাবনা? ধীরে ধীরে কমলে কিসের সম্ভাবনা? তো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হচ্ছে, উপরের কোনোটি নয়। তো এখানে 10 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আমরা এর দাগ, তো তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এর দাগ। 10 দাগের সঠিক উত্তর এর দাগ। আমরা চলে যাবো 11 দাগের প্রশ্নে। সাহারা মরুভূমি অঞ্চলে উষ্ণ, শুষ্ক, ধুলাপূর্ণ ও কষ্টদায়ক বায়ু কি নামে পরিচিত? কালবৈশাখী, চিনুক, ফন, খামুশিন। তো এই যে 11 দাগের প্রশ্নের সঠিক উত্তর কি আছে? সাহারা মরুভূমির যে সাহারা মরুভূমিতে যে ঝড় হয়, সাহারা মরুভূমিতে যে ঝড় হয় তার নাম কি হবে? তো 11 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু খামোশিন। দেখুন আছে সাহারা মরুভূমি অঞ্চলে উষ্ণ, শুষ্ক, ধুলাপূর্ণ, কষ্টদায়ক বায়ু, এটা কি নামে পরিচিত? খামোশিন নামে পরিচিত। ডির দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 12 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 12 দাগের প্রশ্ন কি আছে আপনারা দেখুন। এখানে 12 দাগের প্রশ্ন আছে কোন বিশিষ্ট ব্যক্তি সংবিধানের প্রস্তাবনকে অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করেন? ভিটি কৃষ্ণমাচারী, এন.এ. পালকিওয়ালা, সচিদানন্দ সিনহা, ঠাকুরদাস ভাগড়। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই ঠাকুরদাস ভাগড়, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 13 দাগের প্রশ্নে। মিনামাটা রোগ কোন দেশের প্রথম দেখা গিয়েছিল? দক্ষিণ আফ্রিকা, জাপান, চীন, উগান্ডা। তো এই মিনামাটা রোগটা কোথায় দেখা গিয়েছিল প্রথমে? তো এই মিনামাটা রোগটা দেখা গিয়েছিল প্রথমে কিন্তু জাপানে। জাপানে কিন্তু মিনামাটা রোগটা দেখা গিয়েছিল। তো বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো 14 দাগের প্রশ্নে। তড়িৎ শক্তির একক কি? ওহম, ওয়াট পার ঘন্টা, ভোল্ট, অ্যাম্পিয়ার। তো 14 দাগের সঠিক উত্তর কি হবে? তড়িৎ শক্তির একক। তো তড়িৎ শক্তির একক কিন্তু ওয়াট পার ঘন্টা। তড়িৎ শক্তির একক ওয়াট পার ঘন্টা। আমরা চলে যাবো 15 দাগের প্রশ্নে। কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়? ব্যারোমিটার, থার্মোমিটার, হাইড্রোমিটার আর স্পিগমোম্যানোমিটার। তো 15 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার কিন্তু রক্তচাপ মাপার যন্ত্র। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 16 দাগে যে প্রশ্নটা আছে সেটা দেখবো। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, সত্যজিৎ রায় আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো 16 দাগের সঠিক উত্তর কি হবে? তো ব্যোমকেশ বক্সী এটার চরিত্রের স্রষ্টা কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ডির দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো 17 দাগের প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন জেলাতে তামাকের উৎপাদন সর্বাধিক হারে সর্বাধিক? তো জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কি হবে? তো অবশ্যই কিন্তু কোচবিহারে কিন্তু তামাক উৎপাদন সর্বাধিক। ডির দাগ হবে সঠিক উত্তর, কোচবিহার। চলে যাবো 18 দাগের প্রশ্নে। অরণ্যের অধিকার এর রচয়িতা কে? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় আর মান্দা ক্রান্তা সেন। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কি হবে? তো অবশ্যই মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার রচয়িতা। আমরা চলে যাবো 19 দাগের প্রশ্নে। দিহিং পাটকাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দিহিং পাটকাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আসাম, রাজস্থান, উত্তরপ্রদেশ আর হিমাচল প্রদেশ। তো 19 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আসাম। এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 20 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো 20 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? গিয়াসউদ্দিন বলবান, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক আর সমুদ্রগুপ্তকে। তো অবশ্যই 20 দাগের সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়। আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে। ভারতের বাণিজ্যিক রাজধানী কোনটি? মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। তো 21 দাগের সঠিক উত্তর কি হবে? ভারতের বাণিজ্যিক রাজধানী কিন্তু মুম্বাই।
এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 22 দাগের প্রশ্নে। সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? কোন সংশোধনে? এই প্রশ্নটা কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করেছি। তো 60তম সংশোধন, 61তম সংশোধন, 62তম সংশোধন, 63তম সংশোধনে। তো 21 থেকে 18 বছরে নিয়ে আসা হয়েছে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে? তো 22 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 61তম সংশোধনের মাধ্যমে। চলে যাবো আমরা 23 দাগের এই প্রশ্নে। তো 23 দাগের প্রশ্নটা যখন দেখবো তখন প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 23 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এখানে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হলো, দেখুন, অসম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন, কতগুলি রাজ্যের তফসিলভুক্ত এলাকাগুলির প্রশাসন ও নিয়ন্ত্রণ, কোন কোন ক্ষমতা আর বিষয় কেন্দ্র ও রাজ্যগুলির অধীনে থাকবে, দল ত্যাগের কারণে কখন সদস্যপদ বাতিল হবে। তো এই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক? এখানে প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থানে রাখা হয়েছে, সংবিধানের ষষ্ঠ তালিকায় যে যে বিষয়গুলো নিয়ে সংস্থানে রাখা হয়েছে তার নিচের মধ্যে কোনটি? তো এখানে 23 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 23 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, অর্থাৎ অসম, মেঘালয়, মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন। এটা কিন্তু ষষ্ঠ তালিকায়, সংবিধানের ষষ্ঠ তালিকায় কিন্তু এটা রাখা হয়েছে। আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ভূখণ্ডে নির্দিষ্ট করা হয়েছে? 1 নম্বর ধারা, 2 নম্বর ধারা, 3 নম্বর ধারা, 4 নম্বর ধারা। তো 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1 নম্বর ধারায়, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 25 দাগের প্রশ্নে। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উত্তরটি করেছেন কে? বাল গঙ্গাধর তিলক। তারপরে কি আছে আমরা একটু উপরের দিকে যাই। তো এখানে আছে বাল গঙ্গাধর তিলক, এম কে গান্ধী, আর জেল নেহেরু, আর গোখলে। তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, বাল গঙ্গাধর তিলক কিন্তু বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি করেছেন বাল গঙ্গাধর তিলক, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 26 দাগের এই প্রশ্নে। তবে এই ছিল 25টা জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন। এবার আমরা কি করব? এবার আমরা এই 26 দাগের প্রশ্নটি দেখবো। তবে 26 দাগের যে প্রশ্নটি আছে সেটা কিন্তু অঙ্কের প্রশ্ন। তো আমরা সরাসরি অঙ্কের প্রশ্নটা সমাধান করব। তো চলুন অঙ্কের প্রশ্নগুলো কেমন আছে দেখে নিই। তো 26 দাগের যে প্রশ্নটি আছে সেটা আমরা পড়বো। তো এখানে প্রশ্ন দেখুন আছে, মা ও মেয়ের বয়সের সমষ্টি 46, অর্থাৎ 46। মা ও মেয়ের বয়সের সমষ্টি 46 বছর, 46 বছর। 4 বছর পরে মায়ের বয়স। তো আমরা কি দেখলাম? মা ও মেয়ের বয়স 46 বছর, 4 বছর পরে মায়ের বয়স। তো কি আছে তারপরে 4 বছর পরে? তো আমরা ওদিকে পড়ে এলাম মার মেয়ের মোট বয়স কত। মার মেয়ের মোট বয়স, মা ও মেয়ের মোট বয়স হচ্ছে 46 বছর। এখন বলেছে 4 বছর পরে মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ। 4 বছর পরে আমরা আরও দেখে এলাম ওদিকে 4 বছর পরে মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে। মায়ের বর্তমান বয়স কত? তো দেখুন এখানে মায়ের বর্তমান বয়স অবশ্যই দেওয়া আছে। তো আপনি মনে করুন মায়ের বর্তমান বয়স 38। তো যদি মা ও মেয়ের বর্তমান বয়স 46 বছর হয়, তো মায়ের 38, মায়ের বর্তমান বয়স 38, তাহলে এইদিকে যদি আমি এখানে একবার লিখলাম মা আর এখানে লিখলাম মেয়ে। তো মায়ের বর্তমান বয়স যদি 38 হয়, ভালো করে বুঝবেন, তাহলে মেয়ের বয়স কত হবে? তো মেয়ের মোট বয়স আছে 46, তাহলে অবশ্যই মেয়ের বয়স 8 বছর হবে। এখন বলছে যে 4 বছর পরে মায়ের বয়স, ওদিকে আমরা পড়ে এসেছি কিন্তু 4 বছর পরে মায়ের বয়স, 4 বছর পরে মায়ের বয়স কি হবে? মেয়ের বয়সের দ্বিগুণ। তো আমরা দেখি 38-এর সঙ্গে 4 যোগ করি, তো 38-এর সঙ্গে যদি 4 যোগ করা হয় তাহলে হয়ে যায় কিন্তু 42। 38-এর সঙ্গে 4 যোগ করলে হয় 42, কিন্তু 8-এর সঙ্গে 4 যোগ করলে হয় কত? 12। তো আমরা ওখানে দেখে এসেছি কি 4 বছর পরে মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ, তা কখনো কিন্তু দ্বিগুণ হচ্ছে না। দ্বিগুণ হলে 12 দিনও 24 হতো, তাহলে 38টা হবে না। তাহলে আমরা দেখবো কত? 36, 36টা দিয়ে দেখবো। তো 36 এর সঙ্গে 4 যোগ করুন, তাহলে হচ্ছে 40। তো মায়ের বয়স যদি 36 হয়, তাহলে মেয়ের বয়স কত হবে? মেয়ের বর্তমান বয়সের সমষ্টি বলেছে 46, তা মায়ের বয়স যদি 36 হয়, তা মেয়ের বয়স কত হবে? 10। তো 10-এর সঙ্গে 4 যোগ করুন, কারণ 4 বছর পরে বলেছে মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে। তার 36-এর সঙ্গে 4 যোগ করেছি, 40 হয়েছে। তার 10-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 10 আর 4 14। তো 14 দিনও 28 হয়, কিন্তু 40 হয় না। তাহলে আমরা 36টা হবে না, তাই এখানে দেখবো 32। তো আমরা এখানে 32 দেবো। তো এখানে 32 দিলাম, 32 সঙ্গে 4 যোগ করলে হয়ে যায় 36। এখন যদি মায়ের বয়স 32 হয়, তা মেয়ের বয়স কত হবে? তো 32 আর কত হলে 46? 32 আর 14 হলে 46, কিন্তু 14-এর সঙ্গে 4 যোগ করুন, তো 14 আর 4 18 হবে। তো দেখুন মায়ের বয়স যদি বর্তমান বয়স 36 হয়, মায়ের বর্তমান বয়স যদি 32 হয়, তার সঙ্গে 4 যোগ করেছি, 36 হলো। তার মানে 4 বছর পরে মায়ের বয়স হচ্ছে 36। আর মায়ের যদি 32 বছর বর্তমান বয়স হয়, মেয়ের বয়স বর্তমান হবে 14 বছর। 4 বছর পরে মায়ের বয়স হচ্ছে 36, মেয়ের বয়স হচ্ছে 14 আর 4 18 বছর। তাহলে দেখুন 4 বছর পরে মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হচ্ছে কিনা। 18-কে 2 গুণ করুন, দেখুন 36 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি সিদ্ধাগের সঠিক উত্তর।
আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 37 দাগের এই প্রশ্নে। শূন্য সংখ্যাটি একটি স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, অসীম সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো এখানে 27 দাগের সঠিক উত্তর কি হবে? তো 27 দাগের সঠিক উত্তর হবে কিন্তু শূন্য। এই সংখ্যাটি কিন্তু একটা পূর্ণ সংখ্যা। ডির দাগের সঠিক উত্তর। কখনো যেন অস্বাভাবিক সংখ্যা বা অসীম সংখ্যা, ধনাত্মক সংখ্যা এরকম লিখবেন না। সবসময় মনে রাখবেন শূন্য একটি পূর্ণ সংখ্যা। শূন্য একটি পূর্ণ সংখ্যা। তো 27 দাগের সঠিক উত্তর কি হবে? তো 27 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। ডির দাগের সঠিক উত্তর। চলে যাবো 28 দাগের এই প্রশ্নে। এখানে আছে যদি এইটার সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হয় তবে এই চিহ্নের স্থানে কি প্রকাশ মানে চিহ্ন দ্বারা প্রকাশিত অঙ্কটি কত? তো 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 9 দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যাগুলো? তো 9 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোর যোগফল 9 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ বিভাজ্য হবে। তো এখানে 4 আর 2 6। আমরা যদি এরকম করি 4 যোগ 2, তারপরে যোগ এখানে কিছু একটা বসাতে হবে, তারপরে এখানে 8। তো কত হচ্ছে? 4 আর 2 6 আর 8 14। 14 আর মানে 9 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 14-র পরে 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে একটা 4 বসবে। তো দেখি 4 আর 2 6 আর 4 10 আর 18 হয়ে যাবে, তখন কিন্তু 18 9 দ্বারা বিভাজ্য হবে। এখন অপশানে দেখবো 4 আছে কিনা। হ্যাঁ, অপশান 4 আছে। তো ডির দাগ হবে সঠিক উত্তর। 28 দাগের সঠিক উত্তর হবে ডির দাগ। অর্থাৎ এখানে একটি 4 বসবে। 4 বসলে এই সংখ্যাগুলোর যোগফল অর্থাৎ 4 2 আর এখানে 4 দিলে হয়ে যাবে 4 আর 2 6 আর 4 10 আর 8 18। এই সংখ্যাগুলোর যোগফল 18 হয়ে যাবে, তখন কিন্তু 18 9 দ্বারা বিভাজ্য হবে। তো 28-এর সঠিক উত্তর হবে ডির দাগ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা কিন্তু কঠিন পড়বে না, সহজ পড়বে। তো তার জন্য চাই একটু প্র্যাকটিস। তো এরকম অঙ্কই পড়বে। তো চলুন চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো, তবে তার জন্য প্রশ্ন একটু উপরের দিকে তুলবো। তো 29 দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখবো আমরা এবার। তো 29 দাগের অঙ্ক আছে, দেখুন সায়নী ও তার মায়ের বয়সের অনুপাত 3:11। তাদের বয়সের পার্থক্য 24 বছর। 3 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তো অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক। এখানে বলছে সায়নী ও তার মায়ের বয়সের অনুপাত কত আছে? 3:11। আর তাদের বয়সের পার্থক্য কত বলেছে? 24। তো আমি একজনের যদি বয়স ধরি 11x আর একজনের বয়স ধরি 3x, তো আমি এখান থেকে একজনের বয়স 11x, একজন বয়স 3x, তো আমি এখান থেকে পরিষ্কার লিখতে পারি কি 11x বিয়োগ 3x সমান সমান 24 লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ তাদের বয়সের পার্থক্য বলেছে 24। তো আমি এটা লিখতে পারি। তো 11x থেকে 3x বাদ দিলে থাকে 8x। তো সেখানে এই x সমান সমান কী হবে? তখন এই 24টা উপরে থাকবে, আর সেই এখান থেকে বিয়োগ করে যে 8টা হবে সেই 8টা নিচে হবে। তো 3 8টা 24। তো x এর মান কত বেড়ে গেল? 3। তো একজনের বয়স কত হলো? 3-এর সাথে x এর মান যেহেতু 3, তাই এই 3-এর সাথে সেই x এর মান 3 গুণ করবেন, তার 3 3 9, অর্থাৎ সায়নীর বয়স হলো 9। আর তার মায়ের বয়স হলো কত? তো 3 11 33। x এর মান যেহেতু 3, তাই 11-এর সঙ্গে 3 গুণ করলে 3 11 33। তো দেখুন এই একজনের বয়স তার এখানে দেখুন তার মায়ের বয়স 33 হচ্ছে, স্বামীর বয়স 9 হচ্ছে, তাহলে তাদের পার্থক্য কিন্তু 24 আসছে। এখন বলছে 3 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তো স্বামীর 3 বছর পরে কত হবে? তো 9-এর সঙ্গে 3 আপনি যোগ করুন, তাহলে হয়ে যাচ্ছে কত? 12। আর 33 তার মায়ের বয়স, তার সাথে 3 যোগ করুন, হয়ে যাচ্ছে কত? 36। তাহলে সায়নী আর তার মায়ের বয়স কত হচ্ছে? তো 12:36। তো 12:36 যদি হয় তা 12 1 12 আর 3 12 36। তো 1:3 হচ্ছে। তো দেখুন বিদ্যাগের সঠিক উত্তর 1:3। আমরা চলে যাবো 30 দাগের প্রশ্নে। 30 দাগের প্রশ্ন কি আছে? এক ব্যক্তি 10 টাকায় 11টি হারে প্যারা কেনেন। 10 টাকায় কিন্তু 11টি হারে প্যারা কেনেন, আর 11 টাকায় 10টি হারে বিক্রি করেন। 11 টাকায় আবার তিনি কি করেন? 10টি হারে বিক্রি করেন। তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? তো অবশ্যই লাভ হবে। তো এই অঙ্কের সমাধান কীভাবে মানে সহজে সমাধান করবেন? এর মধ্যে বড় যেটা আছে সেটাকে আপনি এক্স ধরবেন, আর ছোট যেটা আছে সেটাকে ওয়াই ধরবেন। তো আমরা যদি এই মানে এটাকে যদি আমরা এক্স ধরি, তো বড়টাকে আমি এক্স ধরতে বলেছি, তো এক্স হচ্ছে এটা। তো এই এখানেও কিন্তু এক্স হবে 11, আর এই ছোটোটা ওয়াই, তো এখানেও কিন্তু এটা ছোটোটা ওয়াই হবে। তো এর সংকেত এর মানে সূত্র হয়ে যাবে কিন্তু এরকম। কী সূত্র এসে যাবে? তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 100। এই হচ্ছে সূত্র। এখন আমি এই সূত্রটা ইউজ করবো এখানে। তো এক্স এর মাথায় হোল স্কোয়ার, এক্স ধরেছি কোনটা? 11। তো 11-এর মাথায় স্কোয়ার দিলে কত হবে? তো 11-র স্কোয়ার মারলে কত হবে? 11 11 121 হবে। আর ওয়াই ধরেছি কোনটা? ওয়াই ধরেছি 10। 10-এর স্কোয়ার করলে কত হবে? তো 10-এর স্কোয়ার করলে হবে কিন্তু 100। তো এখানে বলেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ 121 বিয়োগ 100। তো আমি এখানে দেবো 121 বিয়োগ 100। আর এখানে ওয়াই স্কোয়ার মানে 10, 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে 100। তো আমি এখানে 100 দিলাম ইন্টু এই যে সূত্রের 100, এই 100টা এই যে। তো এই 100 আর এই 100 কাটলো। আর 121 থেকে যদি 100 বাদ দাও, 121 থেকে 100 বাদ দিলে কিন্তু হয়ে যাবে শুধু 21। তো এই 21% কিন্তু কী হবে? লাভ হবে। তো অবশ্যই তো লাভ হবে এটা।
তো 21% লাভ হবে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 31 দাগের প্রশ্নে। তার জন্য কি করব? তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। তো চলুন প্রশ্নটা আমরা উপরের দিকে তুলি। তো উপরের দিকে তোলার পরে আমরা দেখব 31 দাগের প্রশ্নটা কি আছে। তো একজন অসৎ ব্যবসায়ী তার জিনিস ক্রয় মূল্যে বিক্রয় করার ঘোষণা করেন। যে টাকায় কিনবে সে টাকায় বিক্রি করবে। কিন্তু ওজনের সময় কি করবে? 960 গ্রামকে 1 কিলোগ্রাম বলে দাবি করবে। শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো অবশ্যই শতকরা লাভ হবে। তো আপনি মনে করুন 100 টাকায় যদি 1 কিলোগ্রাম চিনি কেনেন, তাহলে সেই চিনি যদি সেই চিনি বিক্রি করার সময় 100 টাকায় করে কিলো দরে বিক্রি করবেন। কিন্তু অসুবিধাটা কোথায়? তিনি যখন কিনবেন তখন 1 কিলো ঠিক কিনবেন। কিন্তু বিক্রি করার সময় তিনি দেবেন 960 গ্রাম। তো 960 গ্রাম তাহলে 1 কিলোর থেকে তাহলে কত গ্রাম উনি বাঁচাবেন? 40 গ্রাম করে চিনি বাঁচাবেন। তো 40 গ্রাম চিনির দাম কত? সেইটা যদি মানে বার করা যায়, তাহলে কিন্তু ওটাই কিন্তু লাভ। তাহলে সেইটা লাভের হারটা আমরা বার করব। তো এটা কিভাবে বার করব সেটা দেখতে থাকুন। তো এখানে আপনি মনে করবেন যে 1 কিলোগ্রাম চিনি তিনি কেনেন 100 টাকায়। এখানে যে বলেছেন যে জিনিসটার কথা আপনি মনে করুন 1 কিলো চিনি কিনেছেন। তো 1 কেজি চিনি কিনেছেন, মনে করুন 1 কেজি চিনি কিনেছেন কত টাকায়? 100 টাকায়। এখন 1 কেজি চিনি, এই 1 কেজি চিনি সমান কত? কত গ্রাম? তো 1 কেজি চিনি সমান কিন্তু 1000 গ্রাম। 1000 গ্রাম চিনি কিন্তু 1 কেজি চিনি। এটা কিন্তু বলছে উনি যে আমি 1 কেজি চিনি মানে দোকানদার 1 কেজি চিনি 100 টাকায় কিনছেন এবং 1 কেজি চিনি 100 টাকায় বিক্রি করছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি যখন বিক্রি করছেন তখন কিন্তু 1 কেজি চিনি দিচ্ছেন না। তিনি কিন্তু চোট্টামি করে 960 গ্রাম দিচ্ছেন। 1 কেজি চিনির জায়গায় তিনি দিচ্ছেন চোট্টামি করে 960 গ্রাম। তাহলে আমরা কি করব? তিনি 1000 গ্রাম চিনি কিনছেন 100 টাকায়। বিক্রি করার সময় 100 টাকায় বিক্রি করছেন, তবে সেটা টাকায় কত গ্রাম বিক্রি করছেন? 960 গ্রাম বিক্রি করছেন। তাহলে এখানে কত গ্রাম লাভ হচ্ছে? ওনার 40 গ্রাম লাভ হচ্ছে। তো এই যে এই 40 গ্রাম, এই 40 গ্রাম চিনির দাম কত? তো ওনার মানে 40 গ্রাম চিনির দাম তাহলে কত হচ্ছে? 100 টাকা করে কিলো হলে 40 গ্রাম চিনির দাম হচ্ছে কিন্তু 100 টাকা করে কিলো হলে 40 গ্রাম চিনির দাম হয়ে যাবে কিন্তু 4 টাকা। 40 গ্রাম চিনির দাম হবে 4 টাকা। এই 4 টাকা কিন্তু উনি লাভ করছেন। 4 টাকা লাভ করছেন ক টাকায়? যখন তিনি 960 গ্রাম চিনি দিচ্ছেন। তো 960 গ্রাম, এই 960 গ্রাম চিনির দাম কত? তো 960 গ্রাম 40 গ্রামের দাম যদি 4 টাকা হয়, তো 960 গ্রাম চিনির দাম কিন্তু হবে 96 টাকা। কারণ 100 টাকা কিলো দরে যদি তিনি চিনি কেনেন, তাহলে 960 গ্রাম চিনির দাম হবে 96 টাকা। তো এই 96 টাকায় কিন্তু উনি 4 টাকা লাভ করছেন। তো আমরা তাহলে এখানে চলে যাব, 96 টাকায় লাভ করে ক টাকা? 4 টাকা। 1 টাকায় লাভ করে কত? তো 4/96 টাকা। আর 100 টাকায় লাভ করে কত? তো ইন্টু 100 হয়ে যাবে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখানে 4 24 96 হয়ে যাবে। আর 24কে আমরা যদি 100 দিয়ে কাটি, তাহলে এখানে আমরা 4 25 100 করতে পারি। আর এখানে 4 4 6 24 করতে পারি। তো 25/6, 25/6 কথার অর্থ হচ্ছে 4 পূর্ণ 1 6, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 32 দাগের এই প্রশ্নে। তো 32 দাগের প্রশ্নটা কি আছে দেখবো। তো 32 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, একজন স্বর্ণকারের কাছে দু রকমের সোনা আছে, 12 ক্যারাট আর 16 ক্যারাট। কি অনুপাতে দু রকম সোনাকে মিশ্রিত করলে তিনি 15 ক্যারাটের সোনা পাবেন? তো এই অঙ্কটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন। তো আমরা এখানে কি করব? এখানে আমরা এই জায়গাটা লিখছি, এক জায়গায় লিখবো 12 আর এক জায়গায় লিখবো 16। তো মধ্যখানে লিখবো 15। তো এটার সঙ্গে এটা বিয়োগ করব। তো বিয়োগ করলে 16 বিয়োগ 15 1 হয়ে যায়। আর 12-র সাথে এই 15-র সাথে 12 বিয়োগ করব, তাহলে হয়ে যায় 3। তো 1:3 অনুপাতে মেশাতে হবে, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 32 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাগ। আমরা চলে যাবো 33 দাগের এই প্রশ্নে। তার জন্য তো 33 দাগের প্রশ্ন কি আছে দেখো, 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, কত লিটার জল মিশ্রণ যোগ করলে নূতন মিশ্রণের পরিমাণ হবে 20%? তো অঙ্কটা আমি খুব সহজে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন। এখানে 40 লিটার দুধ আছে আর 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। তাহলে জল 40 লিটারের মধ্যে জল আছে কতটা? তো 40 গুণ 10/100। তো এখানে 10 কে 100 আর এই 10 আর এই 40 কাটলে হয় 4। তার মানে 40 লিটারে জল আছে কিন্তু 4 লিটার। তো 40 লিটারে 4 লিটার কি আছে? জল আছে। আর দুধ আছে কতটা? তার 40 থেকে আমরা কি করব? 40 থেকে আমরা 4টা বিয়োগ করব। তাহলে 36 লিটার, মানে 40 লিটার থেকে 4 লিটার যদি বিয়োগ করি তাহলে হয়ে যায় 36 লিটার। এই 36 লিটার কিন্তু দুধ আছে। তো এখানে বলছে কত লিটার জল মিশ্রণ যোগ করতে হবে। তার মানে 40 লিটার মিশ্রণে কত লিটার জল যোগ করতে হবে? নূতন মিশ্রণে জলের পরিমাণ হবে 20%। তো আমার আসে হচ্ছে 40 লিটার 4 লিটার জল আছে। তো 40 লিটারের মধ্যে 4 লিটার জল আছে। 40 লিটারের মিশ্রণ কিন্তু 4 লিটার জল আছে। এখন বলছে ওই মিশ্রণে জল যোগ করতে হবে। কত জল যোগ করলে
তো আমি মনে করছি x লিটার জল যোগ করতে হবে। জল যোগ করলে জলের পরিমাণ হবে 20%। তো যদি আমি মিশ্রণে জল যোগ করি তাহলে 40 যোগ x, তাহলে আমরা এই এখানেও তো সেই জলটাই যোগ করব। তো এই x জল, তাহলে জলের পরিমাণ হচ্ছে 4 + x। তো এইটা সমান সমান 20/100। এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে সহজেই এর সমাধান বেরিয়ে যাবে। তো এখানে হয়ে যাবে 1/5, 1/5, 5 × 20 তো 1/5 হবে। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 4×5 = 20 হয়ে যাবে, প্লাস 5x সমান সমান এখানে হয়ে যাবে 40 × 1 = 40, এটাই 1 আছে 20 কেটে দিয়েছি, তাই 40 × 1 = 40 প্লাস এক্স, 40 প্লাস এক্স। তো এক্সটা আমি এদিকে নিয়ে আসবো, তাহলে 5x আর প্লাস এক্স এই সাইডে আসলে মাইনাস এক্স হয়ে যাবে। এদিকে আছে 40 আর এইটা ওই সাইডে গেলে -20 হয়ে যাবে। তাহলে এখান থেকে থাকবে 4x, 4x সমান সমান কত হলো 20, তাহলে x সমান সমান কত হবে 5, 20কে এই 4 দিয়ে ভাগ করলে 5, তো ডির দাগ হবে সঠিক উত্তর 5 লিটার। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা পরের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। এখানে 35 দাগের প্রশ্ন আছে, দেখুন, যদি 18 জন শ্রমিক 10 দিনে 900টি বই বাধাই করতে পারেন, তাহলে 12 দিনে 660টি বই বাধাই করতে কতজন শ্রমিক প্রয়োজন? তো দেখুন এর সূত্র হচ্ছে M1 D1 T1/W1 সমান সমান M2 D2 T2/W2। এখন M1 কত? মানুষ সংখ্যা আছে 18 জন, প্রথমে এই 18 দিয়ে দেবো, ইন্টু D1 মানে 10 দিন, তো আমি 10 দিন দিয়ে দেবো। T1 মানে সময়ের দরকার নেই, এখানে সময় লাগবে না, কাজ করতে পারে কতটা? 900টি বই বাঁধতে পারে, তাই এখানে আমি 900 দিয়ে দেবো। এটা সমান সমান M2 কত আছে? M2 নেই, M2-র মানটা বার করতে হবে, তো আমি M2-র মান ধরছি x, ইন্টু D2 অর্থাৎ দিন সংখ্যা কত? 12, তো আমি এখানে 12 দিচ্ছি। নিচে তাহলে কত হবে? W2 ওয়ার্ক 660টি বই বাঁধাতে। তো এবার যদি আমরা এখান থেকে x এর মান ক্যালকুলেশন করে বার করি তাহলে অঙ্কটা সহজেই সমাধান হয়ে যাবে। তো আমি 900-র একটা শূন্য কাটবো আর এই 660-এর একটা শূন্য কাটবো, এখান থেকে 90 আর এখান থেকে 66। তো আমি এই 90টাকে 18 দিয়ে কাটবো, তো 5 × 18 = 90 করবো, আর এই 5 আর এই 10 কাটলে এখানে 2 করবো, আর এই 2 আর এই 12 কাটবো, কাটলে এখানে 6 হবে, আর এই 6 আর এই 66 কাটলে এখানে হবে 11। তো দেখুন এখানে কিছু নেই, মানে 1 আছে, তো 11 1 11 আর x 1 x, তো x সমান সমান হচ্ছে 11। তো বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 36 দাগের এই প্রশ্নে। 6 বছর পর সুদ আসলের 30% হলে কত বছর পর আসলের সমান হবে? তো এখানে দেখুন, এখানে বলছে 6 বছর পর সুদ হচ্ছে আসলের 30%। 6 বছর পরে কিন্তু সুদ হচ্ছে আসলের 30%। তাহলে প্রতি বছর কত হচ্ছে? প্রতি বছর হচ্ছে কিন্তু 5% করে। তাহলে প্রতি বছর 5% করে হচ্ছে, তাহলে 100% হতে কতদিন সময় লাগবে? তো প্রতি বছর যদি 5% করে হয় তাহলে অবশ্যই 5কে আপনি 20 দিয়ে গুণ করবেন, তাহলে কিন্তু 100% হয়ে যাবে। তো এই বলেছে না, মানে কত বছর পর আসলের সমান হবে, তা কত বছর পরে? 20 বছর পরে আসলের সমান হবে, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর 20। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 37 দাগের প্রশ্নে। পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে, পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? তাহলে আমরা মাঝের সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি? তো x প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 4 প্লাস x প্লাস 6 প্লাস x প্লাস 8। তো এখান থেকে কত হচ্ছে? 1 1 2 3 4 5টা x হচ্ছে, তো 5x সমান সমান 2 আর 4 6, আর 2 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 8 20, তো প্লাস 20, তো 5x এটার বাই নিচে কত হবে? যেহেতু 5টি জোড় সংখ্যা তো নিচে 5 হয়ে যাবে, তো এর গড় কত বলেছে? 10। তো 5x সমান সমান 5x প্লাস 20, এইটা সমান সমান কত হচ্ছে? 50। তো 5x সমান সমান তাহলে কী হবে? এই প্লাস 20টা ওই সাইডে গেলে বিয়োগ করে যাবে, তাহলে এখানে হবে 30। তো এই x সমান সমান কত হচ্ছে? x সমান সমান হচ্ছে 6। তাহলে মাঝের সংখ্যা কত হবে? x এর মান 6, 6 আর 4 10। তো চলুন অপশানগুলো কী আছে দেখি। এটা মাঝের সংখ্যা হবে, তো x প্লাস 4, তো x এর মান 6 হলো, 6 আর 4 10 হবে, তাহলে মাঝের সংখ্যা। তো চলুন চলে যাই দেখি অপশানে কী আছে।
তো দেখুন এখানে ডির দাগের সঠিক উত্তর মাঝের সংখ্যা 10 আছে। তো আমরা 37 দাগের সঠিক উত্তর হবে 10, 60 দাগের সঠিক উত্তর হবে 10, ডির দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 38 দাগের এই প্রশ্নে। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? তো প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়, তো প্রথম মৌলিক সংখ্যা হয়ে যাবে 2, তারপর হয়ে যাবে 2 এর পরে 3, 3 এর পরে হয়ে যাবে 5, 5 এর পরে হয়ে যাবে 7, আর 7 এর পরে হয়ে যাবে 11, আর 11 পরে হবে 13, 13 পরে হবে 17, আর 17 পরে হবে কিন্তু 19, 19 এর পরে হবে কিন্তু 23। তো দেখুন কটার সংখ্যা হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তো এর যোগফল হয়ে যায় কিন্তু 100। তো এবার বলেছে যেহেতু 9টি মৌলিক সংখ্যার গড় কত, তাই 100কে আপনি কি করবেন, 9 দিয়ে ভাগ করবেন, করলে হয়ে যায় 11 পূর্ণ 1/9, অর্থাৎ ডির দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এবার যে অঙ্কটি আমরা দেখব সেটা হচ্ছে 39 দাগের এই অঙ্ক। একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নাম্বার কত? এটা কিন্তু 81 হবে, 81। সর্বোচ্চ নাম্বার যদি 82 হয় তবে সর্বনিম্ন নাম্বার কত? খুব সহজ অঙ্ক, খুব সহজে সমাধান করবে এসব অঙ্ক। তো এখানে আমরা মোট নাম্বার কত পাবো? 10টি পরীক্ষায় গড় নম্বর দিয়েছে 80, তাহলে মোট নম্বর কত? তো 80 গুণ 10, তাহলে হয়ে যাবে কত? 800। মোট নাম্বার কিন্তু 800। এখন বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। তাহলে আমরা ওই দুটো পরীক্ষা, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো নম্বর আর দুটো পরীক্ষা আছে, এই দুটো পরীক্ষা আমরা বাদ দেবো, দিলে গড় হচ্ছে 81। তাহলে আমার পরীক্ষার সংখ্যা হচ্ছে কত? সেখানে দুটো পরীক্ষা বাদ গেলে 10-এর থেকে 2 বাদ দেবো, তো বিয়োগ করলে 8 হয়ে যাবে। তো 8টি পরীক্ষার গড় নম্বর হবে কিন্তু কত? এই 81-র সঙ্গে গুণ করতে হবে 8, তাহলে কত হবে? 8 1 8, আর 8 8 64, তো হয়ে যাচ্ছে 648। তাহলে আমার এখানে নাম্বার কত থাকছে? নাম্বার থাকছে কিন্তু 800 বিয়োগ 648। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার হচ্ছে কিন্তু এই দুটোর বিয়োগফল। তো বিয়োগ হচ্ছে কত? 8 আর কত হলে 10, 2 হলে 10, হাতে 1, 4 কে 5, 5 আর কত হলে 10, 5 হলে 10, হাতে 1, 4 একে 7, 7 আর কত হলে 8, 1 হলে 8। তো 152, 152-র মধ্যেই কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার আছে। সর্বোচ্চ নাম্বার এখানে কত? 92, তাহলে আপনি সর্বোচ্চ নাম্বার বাদ দিন 92, বিয়োগ করলে কত হয়? 2 আর কত হলে 2 এ 2 মিলে 0, আর 9 আর কত হলে 15, 6 হলে 15, হাতে 1, 1 একে মিলে 0। তাহলে সর্বোচ্চ নম্বর 92 বাদ দিলে থাকে কত? 60 নাম্বার। এইটা হচ্ছে সর্বনিম্ন নাম্বার। বলেছে তার সর্বনিম্ন নাম্বার কত? তার সর্বনিম্ন নাম্বার 60, অর্থাৎ ডির দাগ হবে 60 সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে, 40 দাগের প্রশ্নে। তো 40 দাগের প্রশ্ন দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। তো 40 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 40 কিলোমিটার পার ঘন্টা এবং 22 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? সুন্দর অঙ্ক। আর কিভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন। এই যেহেতু এরা একই দিকে যাচ্ছে, তাহলে এদের কি গতিবেগ হবে? বিয়োগ। তো 40 থেকে 22 বিয়োগ করলে থাকবে 18। তো এস এর মান হয়ে যাবে কিন্তু 18। তো 18টাকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে প্রকাশ করার জন্য কি করব? 5/18 দিয়ে গুণ করব। তো এটা সমান সমান কত হবে? এটা হয়ে গেল এস এর মান। তো আমরা এই সূত্রটা কিন্তু ইউজ করবো এখানে, এস সমান সমান ডি/টি। তো এস এর মান আমরা এই বার করলাম, আর ডির মান কত হবে? ডির মান দৈর্ঘ্য বলেছে কি প্রথম ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে আমরা কি করব? 125 যোগ এক্স করব। আর এখানে বলেছে যে পরস্পরকে কত সময় নিচ্ছে? 1 মিনিট অতিক্রম করতে সময় নিচ্ছে, তাই 1 মিনিট সমান কত? তো এখানে আমরা যেহেতু মিটার পার সেকেন্ডে করেছি, তাই 1 মিনিট সমান 60 সেকেন্ড এখানে দিয়ে দেবো। তো এই 18 কেটে দেবো। তো এখানে আমার কত থাকবে? তো এক্স 125 যোগ এক্স হয়ে যাবে, আর এখানে 5 7 300 হয়ে যাবে। তো এক্স সমান সমান তাহলে কি হবে? 300 থেকে আপনি 125 বিয়োগ করুন। তো বিয়োগ করলে কত হবে? তো এখানে থাকবে 125 বিয়োগ করলে থাকবে কিন্তু 175। তো এর সঠিক উত্তর হবে 175, অর্থাৎ 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বৃত্ত দাগ। 175 মিটার অন্য ট্রেনের দৈর্ঘ্য। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে 175 মিটার। আমরা চলে যাবো 41 দাগের এই প্রশ্নে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। এই বাক্সে মোট 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? তো এই 41 দাগের অঙ্ক খুবই সহজ অঙ্ক। তো এই অঙ্ক থেকে পরের অঙ্কগুলি, অর্থাৎ 41-এর পরে আছে কিন্তু 42 দাগের অঙ্ক, এই 42 43 এই অঙ্কগুলো এবং এর যে ইংরেজি প্রশ্ন এবং এই প্রশ্নের যে রিজনিং প্রশ্নগুলো আছে, আমরা কিন্তু আগামী ভিডিওয় তার সমাধান করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল।